আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 ব্যাচের সকল শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, তো আবারও চলে আসলাম তোমাদের পৌরনীতি ও সুশাসনের দ্বিতীয় পত্রের ওয়ান শট এমসিকিউ ক্লাস নিয়ে। তো আমাদের আজকের এই ক্লাসটিতে তোমাদের জন্য পরীক্ষায় আসতে পারে খুব গুরুত্বপূর্ণ যে এমসিকিউ গুলা, সেগুলো নিয়ে আলোচনা করা হবে। তো আজকের এই ক্লাসটি আশা করি তোমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ হবে। তো যারা যারা চ্যানেলটিতে নতুন এসেছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকো। অ্যান্ড অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে সবগুলোর পিডিএফ পেতে বা সকল প্রকার ক্লাস পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও। তো চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি। আর এই ভিডিওটা তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে যাতে সবারই উপকারে আসে। তো আমাদের চ্যাপ্টার 1-এর 1 নম্বর যে এমসিকিউটা রয়েছে, 1935 সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য কোনটি? ভারত শাসন আইনের বৈশিষ্ট্য হচ্ছিল যুক্তরাষ্ট্রীয় সরকার। তারপরে 1935 সালের ভারত শাসন আইনে কোন রাজ্যকে বিভক্ত করা হয়? বঙ্গদেশকে বিভক্ত করা হয়। তো এখানে 2 নম্বর অ্যান্সার, এটা হচ্ছিল ব্রহ্মদেশ হবে, এটা ভুলে বঙ্গদেশ লেখা হয়েছে, তো এখানে ব্রহ্মদেশ হবে। তারপরে 3 নম্বরে 1935 সালের ভারত শাসন আইনে শাসন সংক্রান্ত বিষয়কে কয় ভাগে ভাগ করা হয়? এখানে হচ্ছিল 3 ভাগে ভাগ করা হয়। 1935 সালের ভারত শাসন আইনে প্রাদেশিক ক্ষমতার তালিকায় ছিল আইন শৃঙ্খলা। ভারতবর্ষের শাসনতান্ত্রিক ক্রম বিবর্তনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কোনটি? 1935 সালের ভারত শাসন আইন। ব্রিটিশ সরকার কত সালে স্যার সাইমনের নেতৃত্বে একটি কমিশন গঠন করে? 1927 সালে। 1935 সালে ভারত শাসন আইনের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো: ঘ নম্বর, সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের উদ্যোগ। 1935 সালে ভারত শাসন আইনে কোনটি প্রতিষ্ঠা করা হয়? যুক্তরাষ্ট্রীয় আদালত প্রতিষ্ঠা করা হয়। তারপরে 1935 সালে ভারত শাসন আইনে কেন্দ্রীয় শাসন সংক্রান্ত বিষয়সমূহকে 2 ভাগে বিভক্ত করা হয় কেন? কেন্দ্রের দ্বৈত শাসন প্রবর্তনের জন্য। 1935 সালের 1935 সালে আইনে কোন বিভাগের প্রধানের রক্ষার ব্যবস্থা করা হয়? কোন বিভাগের প্রধানের রক্ষার ব্যবস্থা করা হয়? শাসন বিভাগের। কোন সালের আইনে প্রাদেশিক গভর্নরের পদ সৃষ্টি করা হয়? 1935 সালের আইনে। 1935 সালের ভারত শাসন আইনে প্রবর্তিত গভর্নর জেনারেল মন্ত্রীদের পরামর্শ মানতেন না কেন? স্বেচ্ছাধীন ক্ষমতায় থাকার জন্য। দায়িত্বশীল সরকার বলতে কি বোঝায়? আইনে বিভাগের নিকট দায়ী সরকারকে দায়িত্বশীল সরকার বলে। ব্রিটিশ সরকার 1919 থেকে 1935 সালে ভারত শাসন আইন পাশ করেন কেন? ভারতবর্ষের সাংবিধানিক সংকট নিরসনের জন্য। 1947 সালের ভারত স্বাধীনতা আইন কোন আইনের উপর ভিত্তি করে প্রণীত হয়? 1940 সালের ভারত শাসন আইনের উপর ভিত্তি করে। 1935 সালে ভারত শাসন আইনের বৈশিষ্ট্য হলো, এখানে 1, 2 হবে। তো এগুলো একটু দেখে নিও। প্রাদেশিক স্বায়ত্তশাসন, দ্বৈত শাসন। 1919 সালের ভারত শাসন আইনের বিরুদ্ধে ভারতীয় কংগ্রেস কোন আদালতের ডাক দেয়? সত্যাগ্রহ অর্থাৎ সত্যাগ্রহ আন্দোলনের ডাক দেয়। ভারত শাসন আইনে 1935-এর প্রাদেশিক তালিকায় ছিল 1 এবং 3, আইন শৃঙ্খলা, শিক্ষা। তার 20 নম্বর, 1935 সালে ভারত শাসন আইনে এখানে ছিল 3টি হবে, তো এগুলো একটু দেখে নিও। এখন কথা বলবো চ্যাপ্টার 2 নিয়ে। চ্যাপ্টার 2-এর 1 নম্বরে বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি কোনটি? বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি ছিল ভাষা। পাকিস্তানের শতকরা কত ভাগ লোকের ভাষা উর্দু? পাকিস্তানের শতকরা 3.27% লোকের ভাষা উর্দু। লাহোর প্রস্তাবে ভারতের কোন কোন অঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব করা হয়? উত্তর পশ্চিম পূর্বাঞ্চলে। ভারতে মাত্র 2টি জাতি বাস করে, মোহাম্মদ আলী জিন্নাহ উক্তিটি করেছেন। পাকিস্তানের মোট কত শতাংশ লোকের বসবাস ছিল পূর্ব পাকিস্তানে? 56। আবার এই 56% কিন্তু হচ্ছিল ভাষাও ছিল। পাকিস্তানে প্রতিষ্ঠিত হওয়ার পর কোন শহরকে রাজধানী করা হয়েছিল? করাচিকে রাজধানী করা হয়েছিল। ব্রিটিশ ভারতীয় উপমহাদেশে সর্বমোট কত বছর ঔপনিবেশিক শাসন পরিচালনা হয়? 200 বছর পরিচালিত হয়। কত সালে স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়? 1947 সালে। পাকিস্তান বাঙালিদের কত বছর শাসন করেছিল? 24 বছর শাসন করেছিল। পাকিস্তান আমলে বর্তমান বাংলাদেশের নাম কি ছিল? পূর্ব পাকিস্তান। বাংলাদেশের মুক্তি সংগ্রাম কত মাস স্থায়ী ছিল? 9 মাস। দীর্ঘ 9 মাস যুদ্ধের পর বাংলাদেশ নামক একটি নতুন রাষ্ট্র জন্ম লাভ করে 16 ডিসেম্বরে। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ কি ধরনের সংগ্রাম ছিল? সশস্ত্র সংগ্রাম। কোন আইনের ভিত্তিতে স্বাধীনতা পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়? ভারত স্বাধীনতা আইন। 1947 সালের কোন আইন অনুযায়ী পাকিস্তানের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা চালু করা হয়? ভারত স্বাধীনতা আইন। 1947 সালের পাকিস্তানের রাষ্ট্রপ্রধান কি নামে পরিচিত ছিল? গভর্নর জেনারেল নামে।
বাঙালির 1971 সালের সংগ্রাম কি নামে পরিচিত? মুক্তিযুদ্ধ নামে। পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানের অপর নাম কি ছিল? পূর্ব বাংলা। ভারত স্বাধীনতা আইনে অনুযায়ী পাকিস্তানের প্রধানমন্ত্রী কি ক্ষমতার অধিকারী ছিলেন? পদগত। 20 নম্বরে ভারত স্বাধীনতা আইন অনুযায়ী পাকিস্তানের মন্ত্রিসভাকে কার প্রতি দায়বদ্ধ থাকার কথা বলে? প্রধানমন্ত্রীর। এরপর চ্যাপ্টার 3 নিয়ে কথা বলবো। ভঙ্গকে নবাব সলিমুল্লাহ কি বলে অভিহিত করেছেন? ইংরেজদের দ্বিমুখী নীতি। মোহামেডান প্রভিন্সিয়াল ইউনিয়ন গঠনের উদ্দেশ্য কি ছিল? মুসলমানদের মধ্যে শিক্ষা দীক্ষার প্রসার ঘটা। কত তারিখে নবাব স্যার সলিমুল্লাহ জন্মগ্রহণ করেন? 7ই জুন। নবাব স্যার সলিমুল্লাহ কোথায় জন্মগ্রহণ করেন? ঢাকাতে জন্মগ্রহণ করেন। চাকরি থেকে ইস্তফা নিয়ে স্যার সলিমুল্লাহ কোন ক্ষেত্রে অংশগ্রহণ করে? রাজনীতিতে অংশগ্রহণ করে। মুসলমানদের রাজনৈতিক ও সম অধিকার প্রতিষ্ঠার জন্য সলিমুল্লাহ কি রচনা করেছিলেন? রাজনৈতিক কাঠামোর মূল ভিত্তি। নবাব স্যার সলিমুল্লাহর পিতা কে ছিলেন? খাজা আহসানুল্লাহ। কি কারণে সলিমুল্লাহ গণমানুষের মনে স্থান করে নিয়েছিল? রাজনৈতিক কাঠামোর ভিত্তি রচনায়। কে আধুনিক ঢাকার গোড়াপত্তন করেন? এটা হচ্ছিল স্যার সলিমুল্লাহ। নওয়াব স্যার সলিমুল্লাহ উল্লেখযোগ্য রাজনৈতিক অবদান কি ছিল? মুসলিম লীগ প্রতিষ্ঠা। কে মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের দাবি প্রথম উত্থাপন করেন? স্যার সলিমুল্লাহ। তো এই পর্যন্ত কারা কারা আসো ক্লাসটি করতেছো একটা কমেন্ট করে যাও অবশ্যই ক্লাসটি কেমন লাগতেছে তোমাদের কাছে। বাংলার মুসলমানগণ চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কার দ্বার পোষণ ও নির্যাতনের শিকার হন? হিন্দু জমিদারদের। 13 নম্বর, কি কারণে বাংলার মুসলমানগণ হিন্দু জমিদারদের দ্বারা শোষণ নির্যাতনের শিকার হন? চিরস্থায়ী বন্দোবস্ত। স্যার সলিমুল্লাহর সময় শিক্ষা দীক্ষা বাণিজ্য চাকরির ক্ষেত্রে পিছিয়ে পড়ে কারা? মুসলমানরা। তো এই পিডিএফটা কিন্তু অনেক কষ্ট করে বানানো সহ ক্লাসটাও কিন্তু অনেক কষ্ট করে নেওয়া। তো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে যাবা অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না অবশ্যই। স্যার সলিমুল্লাহর সময় সরকার কাদের আয় দিয়ে কলকাতা শহরের উন্নয়ন ঘটায়? পূর্ব বাংলার কৃষকদের। কলকাতা শহরের উন্নয়ন ঘটলেও পূর্ব বাংলার কোন সমাজের ভাগ্যের উন্নয়ন ঘটেনি? মুসলমানের। লর্ড কার্জন কি উদ্দেশ্যে বাংলাকে বিভাগ করার প্রয়োজনীয় অনুভব করে? প্রশাসনিক রাজনৈতিক। কিসের মাধ্যমে ব্রিটিশ শাসন দীর্ঘস্থায়ী? লর্ড কার্জনের উদ্দেশ্য ছিল স্বদেশী আন্দোলন দমন। সাম্প্রতিক সম্প্রীতি নষ্টের মাধ্যমে ব্রিটিশ শাসন দীর্ঘায়িত করার কার উদ্দেশ্য ছিল? লর্ড কার্জন। কিসের ফলে পূর্ব বাংলার মুসলমানদের মধ্যে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়? এটা হচ্ছে পূর্ববঙ্গ আসাম প্রদেশ সৃষ্টির ফলে। এখন কথা বলো চ্যাপ্টার 4 নিয়ে। বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা কত? 34 জন। কত তারিখে শেখ মুজিবুর রহমান প্রদেশ প্রত্যাবর্তন করেন? 1972 সালের 10 জানুয়ারি। বাংলাদেশের সংবিধান কোন পদ্ধতিতে প্রণীত আছে? এটা হচ্ছিল অনুমোদন মাধ্যম। কামাল হোসেন সভাপতি করে 34 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল যে কারণে? এটা হচ্ছিল খসড়া সংবিধান প্রণয়নের জন্য। 1972 সালে সংবিধানের প্রণয়ন কমিটির সভাপতি ছিলেন ডক্টর কামাল হোসেন। স্বাধীনতা লাভের পর কোন রাষ্ট্রটি সবচেয়ে দ্রুত সংবিধান প্রণয়ন করে? বাংলাদেশ। পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার কত বছর পর সংবিধান রচিত হয়? 9 বছর পর। সংবিধান কি পরিচালনার সর্বোচ্চ দলিল? রাষ্ট্র পরিচালনার। নাগরিকের মৌলিক অধিকারসমূহ কোথায় বর্ণিত থাকে? সংবিধানে বর্ণিত থাকে। বাংলাদেশের সংবিধানের প্রণয়নের জন্য একটি গণপরিষদ গঠিত হবে কোন আদেশে উল্লেখ করা হয়? অস্থায়ী সংবিধান আদেশে। অস্থায়ী সংবিধান আদেশে। বাংলাদেশের সংবিধান রচনার পেছনে প্রথম পদক্ষেপ ছিল এখানে গণপরিষদ আদেশ জারি। কে গণপরিষদ আদেশ জারি করে? রাষ্ট্রপতি। গণপরিষদের আদেশ অনুযায়ী কাদের নিয়ে গণপরিষদ গঠিত হওয়ার কথা ছিল? পাকিস্তান জাতীয় পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের সদস্যদের নিয়ে। বাংলাদেশের প্রথম গণপরিষদের ডেপুটি স্পিকার কে ছিলেন? মোহাম্মদ উল্লাহ। খসড়া সংবিধান প্রণয়ন কমিটি কয়টি বৈঠকে মিলিত হয়? 74টি বৈঠকে। ডক্টর কামাল হোসেন গণপরিষদে খসড়া সংবিধান বিল আকারে উপস্থাপন করেন 12 অক্টোবর 1972। কত তারিখে বাংলাদেশের সংবিধান সংক্রান্ত বিল পাস হয়? 4 নভেম্বর 1972-এ। এরপরে 1972 সালের 11 জানুয়ারি সংবিধান আদেশ বলা হয়। এখানে হচ্ছিল 2 এবং 3। তো এটা একটু পড়ে নিও। ন্যায়পাল কার সমান ক্ষমতার অধিকারী? সুপ্রিম কোর্টের বিচারক। বাংলাদেশ সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে? 153টি। এখন কথা বলবো চ্যাপ্টার 5 নিয়ে। কতজন সংসদ সদস্যের উপস্থিতিতে কোরাম হয়? 60 জন। জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা কত? 50টি। সংরক্ষিত আসনে মহিলারা কিভাবে নির্বাচিত হয়? সংসদ সদস্যদের হস্তান্তরযোগ্য ভোটে। বাংলাদেশের জাতীয় সংসদ কোন প্রকৃতির? এক কক্ষ বিশিষ্ট। নির্বাচনের পর নির্বাচিত সদস্যদের সংসদের প্রথম অধিবেশনে থেকে কতদিনের মধ্যে শপথ গ্রহণ করতে হয়? 90 দিন। সাবেক সংসদ সদস্য সোহেল আজ
সোহেল তাজ নিজ স্বাক্ষরযুক্ত পদত্যাগ পত্র কার নিকট জমা দিয়েছিলেন? এটা হচ্ছে স্পিকারের নিকট জমা দিতে হয় পদত্যাগ পত্র। সংসদীয় রাজনীতির প্রাণকেন্দ্র কোনটি? জাতীয় সংসদ। সংসদ সদস্যদের নিজ স্বাক্ষরযুক্ত পত্র কার কাছে উপস্থাপনের মাধ্যমে পদত্যাগ করতে পারেন? স্পিকারের কাছে। রহিম সাহেব একজন সংসদ সদস্য, তিনি নিজের কোন ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন? ডেপুটি স্পিকারকে। কোনটি জাতীয় সংসদের কাজ নয়? মন্ত্রিসভা গঠন। জাতীয় সংসদ কাস্টিং ভোট বলতে কি বোঝায়? এটা হচ্ছিল পক্ষে বিপক্ষে সমান ভোট পড়লে স্পিকারের ভোট প্রদত্ত ভোট। সংসদীয় ভাষায় বিল বলতে বোঝায় এখানে হচ্ছিল আইনের প্রাথমিক প্রস্তাব। বেসরকারি বিল বলতে বোঝায় এখানে সাধারণত সংসদ সদস্য কর্তৃক উপস্থাপিত বিল। জাতীয় সংসদে উত্থাপিত বিল কত প্রকার? 2 প্রকার। তো এই 5 অধ্যায় পর্যন্ত কারা কারা আসো একটা কমেন্ট করবা, অধ্যায় 5 লিখে কমেন্ট করে বলবা যে ভাই আমরা আসি এন্ড ভিডিওটা ভালো হয়েছে অনেক অনেক। তারপর 15 নম্বরে বাংলাদেশের জাতীয় সংসদের আইন প্রণয়ন পদ্ধতি কোন রাষ্ট্রের আইন পদ্ধতির ন্যায়? ব্রিটেনের। তারপরে আইন প্রণয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয় বিলটি সংসদে পূর্ণ বিবেচনাপূর্বক প্রেরিত হলে রাষ্ট্রপতি কতদিনের মধ্যে সম্মতি দিতে হবে? 7 দিন সময় থাকে। 7 দিন। সোহেলের বাবা জাতীয় সংসদের একজন সদস্য, তিনি নিচের কোন কাজটি অংশ নিতে পারবেন? শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করা। 18 নম্বর জাতীয় সংসদ শাসন বিভাগের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে এখানে 1, 2 মুলতবি প্রস্তাবের মাধ্যমে, নিন্দা প্রস্তাবের মাধ্যমে। তারপর 19 নম্বর বাংলাদেশের একটি জাতীয় সংসদ হচ্ছিল এক্স 233টি দল 30টি দল, ওয়াই জেড হচ্ছিল 27টি দল আসন লাভ করে। কোন পদটি লাভ করবে? জেড দল। তো জেড হচ্ছিল 27টি দল লাভ করে, তো এটা 27টি আসন লাভ করে, তো এটা লাভ করবে হচ্ছিল এখানে বিরোধী দলীয় নেতা। জাতীয় সংসদে এক্স দল এককভাবে করতে পারবে এখানে হচ্ছিল 1, 2 অর্থাৎ সংবিধান পরিবর্তন, সংবিধান সংশোধন। তো এরপরে চ্যাপ্টার 6 নিয়ে কথা বলবো। চ্যাপ্টার 6 এর 1 নম্বরে যে এমসিকিউটা আছে, স্থানীয় শাসন কাঠামোর সর্বশেষ স্তর কোনটি? সর্বশেষ স্তর হচ্ছিল উপজেলা প্রশাসন। 2 নম্বরে স্থানীয় সরকার বলতে আমরা বুঝি যে সরকার ক্ষুদ্র ক্ষুদ্র এলাকায় অবস্থান করে এবং কিছু আর্পিত ক্ষমতা প্রয়োগ করে, উক্তটি কার? এটা হচ্ছিল জিডি এইল কোল। তারপরে কোন সরকারের নির্দেশে স্থানীয় সরকার পরিচালিত নিয়ন্ত্রিত হয়ে থাকে? কেন্দ্রীয় সরকারের নির্দেশে। গ্রাম ও শহর অঞ্চলের স্থানীয় সংস্থা কর্তৃক পরিচালিত স্থানীয় জনপ্রতিনিধিদের শাসনকে কি বলে? স্থানীয় শাসন। যদি কোনো স্থানীয় সংস্থা অন্যান্য সংস্থা হতে ভিন্নভাবে শাসন পরিচালনার ক্ষমতা ভোগ করে তাহলে সেই শাসন ব্যবস্থাকে স্থানীয় স্বায়ত্তশাসন বলে। উক্তটি কার? এল হ্যালজক। স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার ক্ষমতা প্রাপ্ত হয় কিসের মাধ্যমে? আইনের মাধ্যমে। 1983 সাল পর্যন্ত বাংলাদেশের জেলার সংখ্যা ছিল 22টি। স্থানীয় সরকার কিসের অংশ? জাতীয় সরকারের অংশ। আইনসম্মত উপায়ে গঠিত নির্বাচিত ব্যক্তিবর্গকে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার বলে, বাংলাদেশের সংবিধানে আছে। তারপরে স্থানীয় স্বায়ত্তশাসন কি? জনপ্রতিনিধিদের শাসন। বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসনের সর্বনিম্ন স্তর কোনটি? ইউনিয়ন পরিষদ। বাংলাদেশের স্থানীয় সরকার কর্মচারীরা হলেন সরকারি। স্থানীয় শাসন কাঠামোর সর্বশেষ স্তর কোনটি? উপজেলা। স্থানীয় সমস্যাগুলো কার মাধ্যমে সমাধান হওয়া উচিত? স্থানীয় জনগণের মাধ্যমে। স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা কাদের ভূমিকা গৌণ? সরকারি কর্মকর্তাদের। স্থানীয় স্বায়ত্তশাসনের মাধ্যমে জনগণ কোন কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পায়? সরকারি কার্যক্রমে। তারপরে কোন সরকারকে গণতন্ত্রের মাতৃসদন বলা হয়? স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারকে। স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার প্রতিষ্ঠিত ভিত্তি হচ্ছিল সুদূর, কেননা 3টায় হয়ে থাকে, তো এগুলো একটু দেখে নিও। ইউনিয়ন পরিষদের মেয়াদ কার্যকাল কত? 5 বছর। ইউনিয়ন পরিষদের সদস্য সংখ্যা কত? 13 জন। এখন কথা হলো চ্যাপ্টার 7 নিয়ে। কর্মকর্তা কর্মচারী নিয়োগ ও তাদের কর্মের শর্তাবলী কি ধরনের নির্ধারিত? সংসদের আইনের দ্বারা। সংবিধানের কত অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশের কর্ম কমিশন গঠিত হয়েছে? 137 নং অনুচ্ছেদ অনুযায়ী। কর্ম কমিশন কার নিকট বার্ষিক প্রতিবেদন প্রদান করে? রাষ্ট্রপতির নিকট। বাংলাদেশের সরকারি কর্ম কমিশন প্রধানকে? চেয়ারম্যান। বাংলাদেশের সংবিধান অনুসারে সকল ক্ষমতার মালিককে? জনগণ। তারপরে সরকারি কর্ম কমিশনকে কেন নিরপেক্ষ সংস্থা বলা হয়েছে? দুর্নীতিমুক্ত নিয়োগ পদ্ধতির জন্য। কর্ম কমিশনের সদস্যগণের কার্যকাল কত বছর পর্যন্ত? 65 বছর। কর্ম কমিশন কর্তৃক পেশাকৃত বার্ষিক প্রতিবেদন রাষ্ট্রপতি কোথায় উপস্থাপন ব্যবস্থা আছে? জাতীয় সংসদে।
স্পলিস সিস্টেম কি? এটা হচ্ছে দলীয় সুযোগ। বিশ্বে প্রায় সর্বত্র কোন বিভাগের প্রধানের উপর জোর দেওয়া হয়েছে? বিচার বিভাগ। রাষ্ট্রপতি মন্ত্রিপরিষদ কর্তৃক প্রণীত আইন বাস্তবায়নের দায়িত্ব কার? রাষ্ট্রের স্থায়ী কর্মকর্তাদের। তো এতদূর পর্যন্ত কারা কারা আসো সকল একটা করে ইমোজি দিয়ে যাও, কেননা যত বেশি আমাদেরকে উপকৃত করবে তত ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। 12 নম্বরে বাংলাদেশের কর্ম বিভাগকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে। 1972 সালে বাংলাদেশের কর্ম কমিশন নির্দেশ জারি করেন কে? রাষ্ট্রপতি। বাংলাদেশের সরকারি কর্ম কমিশন রাষ্ট্রপতি কত নম্বর অধ্যাদেশ ছিল? 57 নম্বর অধ্যাদেশ। তারপরে কর্ম কমিশনের সভাপতি সদস্যগণ দায়িত্বভার গ্রহণের পর কত বছর পর্যন্ত স্ব পদে বহাল থাকবেন? 5 বছর পর্যন্ত। তো এরপরে বাকি যে 5টা এমসিকিউ আছে এগুলা পিডিএফ এ দেওয়া থাকবে, ওখান থেকে একটু দেখে নিও। চ্যাপ্টার 8, বাংলাদেশে কত বছর বয়সী নাগরিক ভোট দানের অধিকারী হয়? 18 বছর। তারপরে নির্বাচন কি? নির্বাচন হচ্ছে একটি প্রতিনিধি বাছাইয়ের প্রক্রিয়া, মানে কে যোগ্য। তারপরে ক রাষ্ট্রের ভূমিহীন মানুষেরা ভোটার হওয়ার যোগ্যতা রাখে না। ক রাষ্ট্রের বিষয়টি অনুপস্থিত সার্বজনীন ভোটাধিকার। সাদাদের দেশে একই ভোটের তালিকা দিয়ে মানুষ স্থানীয় জাতীয় নির্বাচনে ভোট দিয়ে থাকে। সাদাদের দেশে কোন বিষয়টি কার্যকর আছে? সম ভোটাধিকার, মানে সমান। তারপরে 5 নম্বরে আছে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা কোন ক্ষেত্রে বয়সের তারতম্য লক্ষ্য করা যায়? বিভিন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে। বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে একই প্রার্থী সর্বোচ্চ কতবার আসতে পারবে? 3 বার। বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণ শাসন ক্ষমতায় কিভাবে অংশগ্রহণ করে? পরোক্ষভাবে, জনগণ। তারপরে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে কোন বক্তব্যটি সঠিক? ধারাবাহিকতা নেই। নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের সাথে যে ধরনের কার্যক্রম গ্রহণ করে, এটা ছিল 3টি হবে, এখানে একটু দেখে নিও। নির্বাচনে একটি এখানে হচ্ছিল 10-এর 2, 3। তো এগুলা বহুপদীগুলো একটু তোমরা কষ্ট করে দেখে নিও। এরপর বাকি যে বহুপদীগুলো আছে এগুলো করলাম, পিডিএফ এ দেওয়া থাকবে, একটু দেখে নিও। অনুচ্ছেদ এখানে উদ্দীপক দেওয়া আছে, এটা একটু দেখে নিও। বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচনে কোন দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে? আওয়ামী লীগ। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কত সালে হয়ে থাকে? 1973 সালে। কত তারিখে জাতীয় সংসদের দ্বিতীয় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়? 1979 সালের 18 ফেব্রুয়ারি। তারপরে 1979 সালের সাধারণত নির্বাচন কতজন প্রার্থী মনোনয়ন দাখিল করে? 2352 জন 1979 সালে। তো সালটা মনে অথবা। তারপরে চ্যাপ্টার 9 নিয়ে কথা বলবো এখন, অর্থাৎ আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। সকল জাতির সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতায় আমাদের বৈদেশিক নীতির মূল কথা উক্তটি কার? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্বে বাংলাদেশের ভোটাধিকার জোট নিরপেক্ষ আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়া কত সালে? 1973। তো বঙ্গবন্ধুর এখান থেকে টপিক দেওয়ার সম্ভাবনা কম আছে। বাংলাদেশের বৈদেশিক নীতির বৈশিষ্ট্য কোনটি? এটার অ্যান্সার হচ্ছিল শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য হলো এখানে খ নাম্বার হবে সবার সঙ্গে বন্ধুত্ব। বাংলাদেশের বৈদেশিক নীতির মূল সত্য হলো বন্ধুত্বের নীতি। আমি কোনো ব্লকে নেই, প্রাচ্য ব্লকেও নয়, পাশ্চাত্য ব্লকেও নয়। আমি স্বাধীন, আমি নিরপেক্ষ। স্বাধীন নীতিতে বিশ্বাসী। উক্তটি কার? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। পররাষ্ট্র নীতির ক্ষেত্রে বাংলাদেশের কোন নীতি গ্রহণ করেছে? জোট নিরপেক্ষ নীতি। বাংলাদেশের বৈদেশিক নীতি স্বাধীন ও নিরপেক্ষতার পাশাপাশি কিরূপ? আদর্শ ভিত্তিক। বাংলাদেশের বৈদেশিক নীতির কথা সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা হয়েছে? 25 নং অনুচ্ছেদে। বৈদেশিক শব্দের অর্থ কি? অন্য দেশ সম্পর্কীয়। ন্যাশনাল পলিসি শব্দের অর্থ কি? জাতীয় নীতি। বাংলাদেশের বৈদেশিক নীতির প্রধান লক্ষ্য কোনটি? এখানে 1 এবং 3। সার্ক গঠিত হয় কত সালে? 1985 সালে। সার্কের বর্তমান মহাসচিবের নাম কি? আহমেদ সালাম। সার্ক হলো আঞ্চলিক সংস্থা। সার্কের সর্বশেষ সদস্য হলো আফগানিস্তান। প্রতিষ্ঠাকালীন সময়ে সার্কের সহযোগিতার ক্ষেত্র ছিল কয়টি? 9টি। সার্কের প্রথম পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়? কলম্বোতে। কত সালে নেপালের রাজধানী কাঠমান্ডুতে সার্কের 3য় সম্মেলনে অনুষ্ঠিত হয়? 1987 সালে। সার্কভুক্ত কোন দেশের সঙ্গে বাংলাদেশ সবচেয়ে বেশি বাণিজ্য করেছে? ভারতে। এরপর লাস্ট চ্যাপ্টার 10 নিয়ে কথা বলবো। বিশেষ চাহিদার জনগোষ্ঠী কারা? প্রতিবন্ধীরা। প্রতিবন্ধী শব্দের ইংরেজি প্রতিশব্দ কি? ডিজেবল। তারপর বিশ্বের শতকরা কত ভাগ মানুষ প্রতিবন্ধী আক্রান্ত? 10%। জাতিসংঘ কত সালে প্রতিবন্ধীদের অধিকার সনদ প্রণয়ন করে? 2006 সালে। কোন
কোন সংস্থার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের 17 মিলিয়ন মানুষের কোনো না কোনোভাবে প্রতিবন্ধী? বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী। প্রকৃতি অনুযায়ী কত ধরনের প্রতিবন্ধী লক্ষ্য করা যায়? 4 ধরনের। বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করা হয় সচেতনতা বৃদ্ধির জন্য। পালন করে কোনটি পাওয়া যায়? সচেতনতা বৃদ্ধি। সমাজের স্বাভাবিক জীবনযাপন করতে না পারা জনগোষ্ঠীকে বিশেষ চাহিদার জনগোষ্ঠী বলে। সমীক্ষা অনুযায়ী বাংলাদেশে কতজন প্রতিবন্ধী? 1,30,00,000 প্রতিবন্ধী বাংলাদেশে। অনুন্নত দেশসমূহের প্রতিবন্ধীরা জীবনযাপন করে কিভাবে? পরাধীন, লাঞ্ছিতভাবে। প্রতিবন্ধীরা সামাজিক অবহেলা ও প্রতিরোধের কারণে কি করতে পারে না? স্বাভাবিক জীবনযাপন। আধুনিক কালে কোন ধরনের সম্প্রসারণ ঘটেছে? প্রতিবন্ধী সংক্রান্ত ধারণা। এরপরে 13 নম্বরে অর্থনৈতিক দুরবস্থার কারণে বঞ্চিত জীবনযাপনের অকারণ ব্যক্তিদের কি ধরনের প্রতিবন্ধী? অর্থনৈতিক প্রতিবন্ধী। কোনটি? সমস্যাটি প্রতিবন্ধীর সামাজিক সমস্যা বলে বিবেচিত। মৌলিক চাহিদা পূরণজনিত সমস্যা। প্রতিবন্ধীর সমস্যা সমাধানের সর্বাগ্রে কিসের প্রয়োজন? দৃষ্টিভঙ্গির পরিবর্তন। সার্বজনীন গণশিক্ষা কর্মসূচিতে কি ধরনের নীতিমালা অনুসরণ করতে হয়? সমতার নীতিমালা। প্রতিবন্ধীদের জন্য জাতীয় পর্যায়ে কি ধরনের কর্মসূচি গ্রহণ করে? পুনর্বাসন কর্মসূচি। বধিরদের কি ধরনের শিক্ষায় শিক্ষিত করাতে হয়? কারিগরি শিক্ষায়। সমন্বিত অন্ধ শিক্ষা কার্যক্রম কাদের জন্য গ্রহণ করা হয়েছে? শারীরিক প্রতিবন্ধী। দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। তো ধন্যবাদ সবাইকে আজকের এই ক্লাসটি করার জন্য। তো শেষ পর্যন্ত যারা যারা ছিল অবশ্যই একটা কমেন্ট করে যাবা। আর আমার পরীক্ষা চলতেছে, সবাই দোয়া করবা এই যে পরীক্ষা চলাকালীন সময়ে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ক্লাসটি নিয়ে আসার জন্য। তো সকলে ভালো থাকবা এবং সুস্থ থাকো এবং ভালোভাবে পরীক্ষা দাও। সকলের জন্য প্রত্যাশা রইল। সেই পর্যন্ত সকলকে জানাই আল্লাহ হাফেজ।